অসুস্থ হয়ে চলাফেরা এমনকি অনেক ক্ষেত্রে নিঃশ্বাস নেবার ক্ষমতাও হারিয়েছেন এমন রোগীর প্রয়োজনেই আইসিইউ। অথচ এমন গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর একটি সেবা দেওয়া হচ্ছে কোনো ধরনের নীতিমালা ছাড়াই। সরকারের অনুমোদন ছাড়াই নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ খুলছে বেসরকারি হাসপাতালগুলো। টাকা নিলেও রোগী মানসম্মত সেবা পাচ্ছে কিনা তা দেখার কেউ নেই। আজকে ৯টায় বাংলাদেশে বেসরকারি হাসপাতালগুলোতে আইসিইউ ব্যবস্থা নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন। এছাড়া দেশ বিদেশের খবরাখবর জানাবো মাহমুদা মমিতা, আর ব্যবসা বাণিজ্যের খবর জানাবো আমি মীরা হাসান, আর পরে খেলার খবর জানাতে আমাদের সাথে যোগ দেবেন রহমান পেয়ার। এবারে জানিয়ে দিচ্ছি প্রধান খবরগুলো। সাপ ওঝার খেলা বন্ধ করুন, বিরোধী দলীয় নেতার প্রতি প্রধানমন্ত্রী। ধর্মনিরপেক্ষতার মুখোশে অত্যাচার চালায় আওয়ামী লীগ, অভিযোগ খালেদা জিয়া। সব রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের মতো ব্যাংকের পরিচালনা পর্ষদেও রাজনৈতিক ব্যক্তিরা থাকবেন, ইঙ্গিত অর্থমন্ত্রীর। এবং ক্যারিবীয়দের মোকাবেলায় প্রস্তুত টাইগাররা, বলেন নাফিস। পেসের কাছে খেই হারাবে বাংলাদেশ, মনে করেন রাভি রামপাল। এছাড়া আমাদের আজকের আয়োজনে আরো থাকছে। রামপুর সিটি কর্পোরেশন নির্বাচনে রাঙাকে সমর্থন করায় জাতীয় পার্টিতে বিদ্রোহ, নতুন দল গঠনের ঘোষণা। এবং মুখ থুবড়ে পড়েছে গ্রামের মানুষের জন্য তথ্য সেবা নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে চালু করা ই সেবা কেন্দ্রগুলো। আপনারা জানেন যে রাত ৯টায় বাংলাদেশের নির্বাচিত বিষয় নিয়ে আপনারা মতামত পাঠাতে পারেন। আজকের বিষয়ে আমরা নির্ধারণ করেছি জাতীয় পার্টিতে আবারও ভাঙন। মতামত পাঠানোর জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RAAT রাত, এরপর নাম এবং মতামত লিখে পাঠিয়ে দিন ১৬২৩২ এই নম্বরে। এছাড়া আপনারা আমাদেরকে ইমেইল এবং ফেসবুকেও মতামত পাঠাতে পারেন। আমাদেরকে ইমেইল করুন রাত 9টা@independent24.tv এবং ফেসবুকে আপনারা আমাদের মতামত পাঠান facebook.com/রাত9টা। আপনার মূল্যবান মতামত আমরা রাত ৯টায় তুলে দেব। এবারে চলে যাচ্ছি আজকের দিনের পুরো খবরে, বিস্তারিত খবরে। বর্তমান সরকারের আমলে সবকটি নির্বাচন সুষ্ঠু হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে। এই বিষয়টি নিশ্চিত করেছে সরকার। কক্সবাজারে বৌদ্ধদের উপর হামলার ১.৫ মাস পরে খালেদা জিয়ার রামু যাওয়ার সমালোচনা করেন প্রধানমন্ত্রী। প্রশ্ন তোলেন, খালেদা জিয়া চীন ভারত সফরের সময় পেলেও রামুতে যেতে এতদিন লাগলো কেন? বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যুবলীগের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে জাতীয় ক্ষেত্রে অবদান রাখায় যুবলীগের পক্ষ থেকে কৃতি ব্যক্তিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে কেমন নির্বাচন করেছে তা জনগণ ভুলে যায়নি, কিন্তু আওয়ামী লীগ জনগণের ভোটে বিশ্বাস করে বলেই বর্তমান সরকারের আমলে সবকটি নির্বাচন সুষ্ঠু হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কোন নির্বাচনে কোন রকম হস্তক্ষেপ করা হয়নি। মানুষ যা চেয়েছে, যাকে ভোট দিয়েছে সেটাই আমরা নিশ্চিত করেছি। কারণ আমাদের লক্ষ্য কি, যে যারাই সরকার গঠন করবে তাদের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা। এ সময় বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার রামু সফর নিয়ে প্রশ্ন তোলেন শেখ হাসিনা। উনি চীন ভারত সফর করে এসে ওনার সময় হয়েছে রামুতে, যে এখন সেখানে যে তিনি দাবি করছেন কি কি করতে হবে। তো আমি বিএনপি নেত্রীকে বলবো, আপনি এই যে সর্প হয়ে দংশন করেন আর ওঝা হয়ে ঝাড়েন, এই খেলাটা বন্ধ করেন। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে আর আমরা দেব না। সরকার জামায়াতকে কাছে টানতে চাইছে, খালেদা জিয়ার এই বক্তব্যের জবাব দেন আওয়ামী লীগ নেতারা। আজকে তিনি বলেন যে আওয়ামী লীগ নাকি জামাতের সাথে আঘাত করতে চায়। তাই যদি হবে, আপনি কেন জামাতকে পরিত্যাগ করেন না? বেগম খালেদা জিয়া আজকে জামাত শিবির সারাশি আক্রমণ চালাচ্ছে, তখন আপনি তার প্রতিবাদ করেন না কেন? আপনি কোন রাষ্ট্রীয় ক্ষমতা চান? খালেদা জিয়া মুখে ভারত বিরোধিতা করলেও দেশটিতে গিয়ে তিস্তার পানি বন্টন আর টিপাইমুখ বাঁধ নিয়ে
কোনো কথা বলেননি বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ নেতারা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আলোচনার মাধ্যমে নির্বাচনকালীন গ্রহণযোগ্য সরকারের রূপরেখা ঠিক করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। রোববার দুপুরে খাগড়াছড়ির শাপলা চত্বরে এক সমাবেশে তিনি এই আহ্বান জানিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার বাতিল বিষয়ে সৈয়দ আশরাফ বলেন, কোনো সরকারি সর্বোচ্চ আদালতের রায় অমান্য করতে পারে না। আদালতের বাতিল করা তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। সৈয়দ আশরাফ আরও বলেন, আইনের শাসন তার আপন গতিতে চলবে, কোনো হুমকি ধামকি সেখানে বাধা হতে পারবে না। আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে সংখ্যালঘুদের বাড়ি ঘর জ্বালিয়ে দেয়, মন্দির উপাসনালয় দখল করে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কক্সবাজার সফরের দ্বিতীয় দিন উখিয়া হাই স্কুল মাঠে এক জনসভায় তিনি মন্তব্য করেছেন। কক্সবাজার সফরের দ্বিতীয় দিনে উখিয়ায় পৌঁছেই সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত দীপাঙ্কুর বৌদ্ধ মন্দির ঘুরে দেখেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া। সমবেদনা জানান ক্ষতিগ্রস্তদের। সেখানকার উখিয়া হাইস্কুল মাঠে এক জনসমাবেশে খালেদা জিয়া অভিযোগ করেন, আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার কথা বলে অথচ ক্ষমতায় গেলে সংখ্যালঘুদের ঘরবাড়ি দখল করে জ্বালিয়ে দেয় মন্দির উপাসনালয়। আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার মুখোশ চড়িয়ে আজকে সকল ধর্মের মানুষের উপরে নির্যাতন করছে। কাজে এই আওয়ামী লীগের হাতে কোন ধর্মের মানুষই নিরাপদ নয়। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, এমনকি দেশ পর্যন্ত তাদের হাতে নিরাপদ নয়। ক্ষমতাসীন দল দেশ পরিচালনায় পুরোপুরি ব্যর্থ দাবি করেন বিএনপি চেয়ারপারসন। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান খালেদা জিয়া। আওয়ামী লীগের মতো লুটেরাদেরকে আপনারা এক ঘরে করে আজকে সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হই, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করি। ইনশাআল্লাহ সুদিন আমাদের আসবে, সুদিন আমাদের আসবে। নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে আবারও ঘোষণা দেন খালেদা জিয়া। রাম এবং উখিয়ার বৌদ্ধ মন্দির এবং বসতিতে হামলার পর কেটে গেছে প্রায় 1 মাস, কিন্তু ক্ষতিগ্রস্ত মানুষের মন থেকে এখনো কাটেনি উদ্বেগ, আতঙ্ক। উখিয়ার এই জনসভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান। পাশাপাশি ধর্মের নামে যেন মানুষকে বিভ্রান্ত না করা যায় সে বিষয়ে সতর্ক থাকার তাগিদ দেন। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, উখিয়া, কক্সবাজার। জামায়াত শিবিরের নেতাকর্মীদের সাথে শনিবার পুলিশের সংঘর্ষের ঘটনায় করা মামলায় 6 জেলায় অন্তত 150 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবারের সংঘর্ষের ঘটনায় সিলেটে রাতভর অভিযানে 30 জামায়াত নেতাকর্মীকে আটক করা হয়। রাজশাহীতে আটক করা হয় 16 শিবির কর্মীকে। লক্ষ্মীপুরে জেলা জামায়াতের আমির এবং সেক্রেটারি সহ 30 জন এবং অজ্ঞাত আরো 200 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শনিবার চাঁদপুর এবং জয়পুরহাটেও পুলিশের সাথে জামায়াত শিবির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। নাশকতার আশঙ্কায় নওগাঁয় 7 শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মশিউর রহমান রাঙাকে সমর্থন দেয় জাতীয় পার্টি ছেড়ে নতুন দল গঠন করেছে নেতাকর্মীদের একাংশ। নতুন এই দলের নাম দেওয়া হয়েছে তৃণমূল জাতীয় পার্টি। দুপুরে রংপুর টাউন হলে এক অনুষ্ঠানে জাতীয় পার্টি থেকে পদত্যাগ এবং নতুন দল গঠনের ঘোষণা দেন বিদ্রোহী নেতাকর্মীরা। তৃণমূল জাতীয় পার্টির আহ্বায়ক করা হয়েছে সদর উপজেলা চেয়ারম্যান এবং মেয়র পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফাকে। জাতীয় পার্টিকে বাঁচাতে হলে যে মাঠ পর্যায়ের কর্মীদের এখন স্বতঃস্ফূর্ত ধারণা এখানে আমার সমর্থন না দিয়ে কোনো সুযোগ নাই। জাতীয় পার্টির মাঠ পর্যায়ে যারা কর্মী তারা যে মানুষটার কাছে কোনোদিনই আশ্রয় পায় নাই, যেটা বিশ্বস্ত কর্মী না। এছাড়া মহানগর তৃণমূল জাতীয় পার্টির আহ্বায়ক করা হয়েছে বিদায়ী পৌর মেয়র AKM আব্দুর রউফ মানিককে। যাতে তারা জাতীয় পার্টির ছেড়ে বাইরে না যায় আর একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করে দিলাম, যার চেয়ারম্যান এরশাদ সাহেব থাকবেন। এখানে 2টা কমিটি করা হয়েছে, একটা জেলা কমিটি, তৃণমূল জেলা কমিটি, সেটা আহ্বায়ক করা হয়েছে মোস্তাফিজুর মোস্তফা এবং লুসিদকে করা হয়েছে সদস্য সচিব। তবে ভাঙনের এই ঘটনাকে সাময়িক বলে মনে করছেন এরশাদ সমর্থিত মেয়র পদপ্রার্থী মশিউর রহমান রাঙা। নতুন দল গঠনকারীরা শিগগিরই আবার জাতীয় পার্টিতে ফিরে আসবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি। এবং দীর্ঘদিন তারা দল করেছেন, সুতরাং তারা দলে ফিরে আসবেন। দলের মাননীয় চেয়ারম্যান আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদের সিদ্ধান্ত তারা মেনে নেবেন। আমরা আশা করি তাদের শুভবুদ্ধির উদয় হবে। রাকিব খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা কথা বলছি আমাদের প্রতিনিধি ইকবাল হোসেনের সাথে। ইকবাল, আপনি কি আমাদেরকে জানাতে পারেন যে যারা পদত্যাগ করেছেন তারা আসলে দলের কোন পর্যায়ের নেতা? মমিতা, তারা স্থানীয় এবং কেন্দ্রীয় জাপার নেতৃবৃন্দ রয়েছেন। এদের মধ্যে রয়েছেন জাপা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা, একেএম আব্দুর রব মানিক, তিনিও জাপার সাংগঠনিক সম্পাদক ছিলেন। জেলা যুব সংগঠনের সভাপতি এস এম ইয়াসির, তিনিও পদত্যাগ করেছেন। জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলা শাখার সভাপতি জাহিদ হাসান রশিদ, তিনিও পদত্যাগ করেছেন। এই ধরনের অনেক নেতা কর্মী রয়েছেন এই পদত্যাগীদের দলে। ইকবাল, আপনি আমাদের আরেকটি বিষয় জানেন যে রাঙার বিরোধিতা করবার ঠিক কারণ কি? তাদের কি কোনো নিজস্ব প্রার্থী আছে? হ্যাঁ, বিরোধিতা করার কারণটা হচ্ছে মোস্তাফিজুর রহমান এবং একেএম আব্দুর রব মানিক, তারাও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী, তারাও প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন বেশ অনেক আগ থেকেই। জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ তাদেরকেও বলেছিলেন যে এখানে কোনো জাতীয় পার্টির সমর্থন দেওয়া হবে না কাউকে, সবাই পৃথকভাবে নির্বাচন করবে। কিন্তু 6 নভেম্বর ওই চেয়ারম্যান রাঙ্গাকে জাতীয় পার্টির সমর্থন দেওয়ায় এই বিদ্রোহের সৃষ্টি হয়। ইকবাল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমাদের সাথে যোগ দিয়েছিলেন আমাদের প্রতিনিধি ইকবাল হোসেন এবং তিনি সেখানকার সবশেষ অবস্থা আমাদেরকে জানালেন। মীরা হাসান, এর মধ্যে আপনারা জেনেছি যে আমরা আজকের বিষয় নির্ধারিত বিষয় কি, দর্শকরাও এর মধ্যে মতামত নিশ্চয়ই পাঠিয়েছেন। আপনার কাছে আগে যাব, ফিরছি পরে আমার কাছে। রংপুরে যে সামনে সিটি কর্পোরেশন নির্বাচন তার আঁচ পাওয়া যাচ্ছে। শীতের সময় বেশ ভালোই উত্তাপ ছড়াচ্ছে রংপুরের নেতাকর্মীরা, বিশেষ করে জাতীয় পার্টির, যেটাকে বলা হয় জাতীয় পার্টির দুর্গ রংপুরের। তার মধ্যে আবার ভাঙন শুরু হয়ে যাচ্ছে। জানি না কি অবস্থা হবে সামনের নির্বাচনগুলো। যাই হোক, যদিও এরশাদ সাহেব কিন্তু ইতিমধ্যে বলেছেন যে সব ঠিক হয়ে যাবে, কতটা ঠিক হয় সেটা দেখার অপেক্ষা। তবে তন্ময় বলছেন যে হুসাইন মোহাম্মদ এরশাদ এককভাবে নির্বাচন করতে চাইছেন, তিনি এটা ঘোষণা দিয়েছেন। তিনি মনে করেন যে এর পরে সম্ভবত আরো অনেক ঘটনায় দেখার সুযোগ তার হবে। তবে খালেদ নিজামের কথাটা অন্য ধরনের। তিনি বলছেন যে জাতীয় পার্টিতে ভাঙন নতুন কিছু নয়, তিনি মনে করেন যে জাতীয় রাজনীতিতে এর খুব একটা বড় প্রভাব পড়বে না। আমি আরেকটি মতামত যোগ করতে চাই। আরবি নজরুল তিনি মনে করছেন যে জাতীয় গাছে যেমন জাতীয় ফল ধরে না, জাতীয় পার্টিতে তেমন শৃঙ্খলা টেকে না, তিনি মনে করছেন তাই। তার ব্যক্তিগত মতামত। আরেকটি মতামত পাঠিয়েছেন ওবায়দুর রহমান, তিনি বলছেন যে এরশাদকে কখনো এই শৃঙ্খলা ধরে রাখতে পারবেন না, মানে আগেও তো ভেঙেছে, এখনো কেন ভাঙছে, এটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তো আমাদের কাছে আরো মতামত আসবে, পরবর্তীতে আমরা আবার আলোচনা করব। এবারে চলে যাচ্ছি পরের সংবাদে। জাতীয় পার্টিতে আবারও ভাঙন, এই বিষয়ে আপনাদের মতামত জানাচ্ছিলাম। এবারে চলে যাচ্ছি পরের সংবাদে। গ্রামের মানুষের জন্য তথ্য সেবা নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে চালু করা সেবা কেন্দ্রগুলো মুখ থুবড়ে পড়েছে। তদারকির অভাব, লোকবল সংকট আর ইন্টারনেটের ধীরগতির কারণে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না স্থানীয়রা। বরিশাল সদর থেকে 8 কিলোমিটার দূরে রায়পাশা করাপুর ইউনিয়ন পরিষদে এই তথ্য সেবা কেন্দ্র করা হলেও ইন্টারনেট ব্যবহার করা যায় না বললেই চলে। নেটওয়ার্ক পেতে নানা কসরত করতে হয় কর্মীদের। ল্যাপটপ নিয়ে বাহিরে বাগানে বা কোনো দূরে দূরে জায়গায় যেতে হয়, ছাদের উপরেও অনেক সময় উঠতে হয়, অনেক দূরে দূরে গিয়ে তারপর এই তাদের তথ্য যেটা নিতে চায় ওইটা নিতে হয়। অনেক সময় নেটে যখন আসে আবার ছুটেও যায়। মাদারীপুরের করা 59টি তথ্য সেবা কেন্দ্রের বেশিরভাগই এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। গ্রামের মানুষদের মধ্যে সেবা কেন্দ্রের সুবিধার বিষয়ে তেমন প্রচারও চালানো হয়নি। যে সেবা পাওয়ার কথা ছিল তা পাচ্ছে না। অধিকাংশ কম্পিউটারগুলো চেয়ারম্যানদের দখলে, তাদের বাসা বাড়িতে কাজে ব্যবহার করছে। খুলনা সেবা কেন্দ্রগুলোতে কম্পিউটার, ডিজিটাল ক্যামেরা, প্রজেক্টর সবই আছে, কিন্তু নেই দক্ষ কর্মী। তাই এখানে সেবা পাচ্ছে না মানুষ। যতটুকু সেবা দেওয়ার দরকার জনগণকে, ততটুকু সরকারের পক্ষ থেকে আমরা সেই পরিমাণ সাপোর্ট আমরা পাই নাই। পাশাপাশি আমাদেরও কিছু জনগণকে উদ্বুদ্ধ করার দরকার, অনেক জনগণ জানে না। নাটোরের অবস্থাও একই রকম, আমরা সেই পরিমাণ সাপোর্ট আমরা পাই নাই। পাশাপাশি আমাদেরও কিছু জনগণকে উদ্বুদ্ধ করার দরকার, অনেক জনগণ জানে না। নাটোরের অবস্থাও একই রকম। সেবা কেন্দ্রে যন্ত্রপাতির অভাব না থাকলেও কর্মীদের আচরণ নিয়ে সেবা গ্রহীতাদের মধ্যে আছে নানা অভিযোগ। ইউনিয়ন অফিসে চন্দ্রবলেই তহসিলে ওখান থেকে লেখি ভূমি অফিস থেকে এখানে আসলাম। এখানে আসার পরে আবার আমার আমি 10 দিন ঘুরেছি স্যার। মেহেরপুরে 18টি তথ্য সেবা কেন্দ্রে 13টি রয়েছে ইউনিয়ন পরিষদ ভবনে, কিন্তু সব ইউনিয়ন পরিষদের আবার নেই নিজস্ব ভবন। তাই 5টি কেন্দ্র বসানো হয়েছে বাজারের ভাড়া করা দোকানে।
তৃণমূল মানুষের তথ্য সেবা নিশ্চিত করতে 2010 সাল থেকে সারা দেশে চালু করা হয় ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র। সুমনা সিমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে চলে যাচ্ছে আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। সরকারের অনুমোদন ছাড়াই নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ খুলছে বেসরকারি হাসপাতালগুলো। টাকা নিলেও রোগী মানসম্মত সেবা পাচ্ছে কিনা তা দেখার কেউ নেই। এমনকি দেশে কয়টি বেসরকারি হাসপাতাল আইসিইউ সেবা দিচ্ছে সে বিষয়ে অন্ধকারে স্বাস্থ্য অধিদপ্তর। গুরুতর অসুস্থ হয়ে চলাফেরা, এমনকি অনেক ক্ষেত্রে শ্বাস নেবার ক্ষমতাও হারিয়েছেন এমন রোগীর প্রয়োজনেই আইসিইউ। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি আইসিইউতে প্রতি রোগীর জন্য প্রয়োজন একজন করে বিশেষভাবে প্রশিক্ষিত নার্স। কিন্তু যেসব বেসরকারি হাসপাতালে আইসিইউ আছে তার বেশিরভাগেই নেই প্রয়োজনীয় জনবল। কেবল ব্যবসায়িক উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে আইসিইউ। ব্রেন স্ট্রোক করার পর মাদারীপুর থেকে নিয়ে আসছে আর কি জাপান বাংলাদেশ হাসপাতালে। ওইখানে ছিল 1 মাস 10 দিনের মতন। 1 মাস 10 দিনে প্রায় 7-8 লাখ টাকা খরচ। তারপর আমাদের হয়তো খরচের চিন্তা করিয়া ওইখান থেকে আবার ঢাকা মেডিকেলে নিয়ে আসলাম। সামর্থ্য না থাকা সত্ত্বেও প্রাইভেট ক্লিনিকে নিয়ে অনেক কষ্ট করে এখানে চিকিৎসা করানো হয়েছে। তারপর চিকিৎসা যখন আমরা ব্যয় বহন করতে পারি না, তারপরে ঢাকা মেডিকেলে আনছি। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরে কথা বলতে গেলে জানানো হয় 1982 সালের বেসরকারি হাসপাতাল অধ্যাদেশে আইসিইউ বিষয়ে কোনো নির্দেশনা নেই। ফলে হাসপাতালগুলো অধিদপ্তরকে না জানিয়েই খুলছে এই বিশেষায়িত সেবা, আর ফিও ধার্য করছে নিজেদের ইচ্ছে মতো। যেহেতু আইন তৈরি হয়নি বোঝা, কিন্তু আমাদের আইনগতভাবে তাদেরকে ধরতে পারছি না। আশা করি যে অনতিবিলম্বে আইনটা পাশ হয়ে গেলে পরে নীতিমালা তৈরি হলে আমরা তাদেরকে আমাদের জবাব দিতে আনতে পারবো। বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার করছেন আইসিইউ এর মান নিশ্চিত করা ও মূল্য নির্ধারণে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। ফলে তার চরম মূল্য দিতে হচ্ছে রোগীদের। একই সেবার জন্য এক এক হাসপাতালের চার্জে আকাশ পাতাল পার্থক্য। সরকার যদি একটু নজর দিত মানের দিকে, যে এই মান, এই তার রেট হবে, তাহলে ওই জিনিসটার মধ্যে আমরা কাজ করতে পারতাম। রোগীর স্বজনরা চান স্বাস্থ্য মন্ত্রণালয় মানুষের দুর্ভোগ কমাতে কার্যকর নীতিমালা প্রণয়ন করবে অচিরেই। মাহবুবা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দর্শক, এবারে এক নজরে আমার সহকর্মী হাসিফ মাহমুদের কাছ থেকে জেনে নেব দেশের কিছু গুরুত্বপূর্ণ খবর। মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি জামায়াত নেতা আব্দুস সুবহানের বিরুদ্ধে 6 জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বিএনপি নেতা আব্দুল আলীমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ ঠিক করা হয়েছে 12ই নভেম্বর। মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি দেলোয়ার হোসেন সাঈদীর সাফাই সাক্ষী সুখরঞ্জন বালিকে আদালতে হাজির করার আবেদনের বিষয়ে মঙ্গলবার আদেশ দেবে হাইকোর্ট। রোববার এ বিষয়ে রিট আবেদনের শুনানি শেষে একথা জানায় নায়েমা হায়দার ও খুরশিদ আলম সরকারের বেঞ্চ। আলোচিত রাশেদ ও নাসু হত্যা মামলার 5 জন আসামিকে আটক করেছে র্যাব। শনিবার রাতে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। মাসুম ও স্বপনের সাথে নাসুর পূর্বশত্রুতা এবং অর্থ লেনদেনের জের ধরে এই খুন হয় বলে জানায় র্যাব। সাগররুনি হত্যার সুষ্ঠু বিচার দাবিতে সকালে মানববন্ধন করেছে বেসরকারি টেলিভিশন মাছরাঙার কর্মীরা। 9 মাসেও তদন্তের উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হওয়ায় হতাশার কথা জানান তারা। জব্দকৃত সব ব্যাংক হিসাব খুলে দেয়া, ডেস্টিনির এমডি রফিকুল আমিন সহ কর্মকর্তাদের মুক্তি এবং ডেস্টিনির কার্যক্রম চালুর দাবিতে রমনা পার্কে গণ অনশন করেছে ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরাম নামে একটি সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা অনুষদের 15তম শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী অনুষ্ঠান হলো দিনভর নেচে গেয়ে আনন্দ উল্লাস করে। বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি ভবনের সামনে র্যাগডের অনুষ্ঠান শুরু হয় কেক কেটে বেলুন উড়িয়ে। এরপর শিক্ষার্থীরা বর্ণাঢ্য র্যালি নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। হাসিফ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে ব্যবসা বাণিজ্যের খবর জানবো আমার সহকর্মী মীর হাসানের কাছ থেকে। মীর হাসান, আজকে কি খবর জানাবেন? মমিতা, মনে আছে যে হলমার্কের কেলেঙ্কারির সময় বেশ ভালোভাবে আলোচনা এসেছিল যে ব্যাংকগুলোতে আসলে রাজনৈতিক ব্যক্তিত্বদের আসলে পরিচালনা পর্ষদ থাকা দরকার কিনা। তবে অর্থমন্ত্রী জানিয়েছেন যে না, তারা থাকতে পারেন, তেমনটা ইঙ্গিত দিয়েছেন। এই খবরটার বিস্তারিত জানাবো, তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। চাকরি প্রার্থীদের কাছ থেকে ব্যাংক ড্রাফটের মাধ্যমে টাকা আদায় না করতে বাংলাদেশ ব্যাংকের পরামর্শ, মানছে না কিছু ব্যাংক। তৈরি পোশাক খাতে দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশই যুক্তরাষ্ট্রের প্রথম পছন্দ, জানালো আমেরিকান চেম্বার অফ হংকং।
ফিরে এলাম রাত ৯টায়। বাংলাদেশে চলে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের আয়োজনে। অন্য সব রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের মতো ব্যাংকগুলোর নতুন পরিচালনা পর্ষদেও রাজনৈতিক ব্যক্তিরা থেকে যাবেন বলে জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তার মতে রাজনৈতিক ব্যক্তিরা সমাজের বিভিন্ন কাজের সাথে জড়িত থাকেন, তাই ব্যাংকের পরিচালনা পর্ষদে তাদের থাকতে কোনো বাধা নেই। পরিকল্পনা মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে তিনি এই কথা বলেন। নিয়ম অনুযায়ী রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা থাকে 7 থেকে 13 জন। বর্তমান পর্ষদের বেশিরভাগ সদস্যের মেয়াদ শেষ হয়েছে গত সেপ্টেম্বরে। এর আগেই সোনালী ব্যাংকে ঘটে হলমার্ক অর্থ কেলেঙ্কারির ঘটনা। এজন্য ব্যাংকটির পরিচালনা পর্ষদকে দায়ী করে বাংলাদেশ ব্যাংক তা ভেঙে দেওয়ার সুপারিশ করে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠায়। এর জের ধরে সোনালী সহ অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোরও নতুন পরিচালনা পর্ষদ গঠন আটকে আছে প্রায় 2 মাস ধরে। তবে অর্থমন্ত্রী জানিয়েছেন পরিচালনা পর্ষদ গঠনের বিষয়টি প্রায় চূড়ান্ত। আমি তো বলেছিলাম এই সপ্তাহে, আর কয়েকদিন হয়তো 4-5 দিন বেশি লাগতে পারে। সমালোচনা আছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক পরিচালনায় রাজনৈতিক ব্যক্তিদের প্রভাব থাকায় হলমার্ক কেলেঙ্কারির মতো এত বড় ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতেও রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে পরিচালনা পর্ষদ গঠনের ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী। এবারেও কি রাজনৈতিক ব্যক্তিদের আধিক্য থাকছে পরিচালনা পর্ষদে? এটা খুব কঠিন প্রশ্ন। রাজনৈতিক ব্যক্তিত্ব বলতে কি বুঝি আমরা? রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যবসা করে, রাজনৈতিক ব্যক্তিত্ব শিল্পও করে, রাজনৈতিক ব্যক্তিত্ব শিক্ষা দীক্ষাও করে। সুতরাং তাদের কেউ থাকতেও পারে, আমি জানি না। ঠিক দেখবে, ইউ উইল সি। কেন বাইরে সবসময়ই গেছি, মাস্টাররা আসছে, ব্যাংকাররা আসছে। It is a combination. It is not all political people. অর্থমন্ত্রী মনে করেন রাজনীতির বাইরেও নানা পেশার মানুষদের নিয়ে পরিচালনা পর্ষদ গঠন করা হয়। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাকরি প্রার্থীদের কাছ থেকে ব্যাংক ড্রাফটের মাধ্যমে টাকা আদায় না করতে বাংলাদেশের ব্যাংকের পরামর্শ দিলেও তা মানছে না কিছু বাণিজ্যিক ব্যাংক, যে কারণে ব্যাংকের চাকরিতে আবেদন করতে বাড়তি চাপ সামলাতে হচ্ছে বেকার যুবকদের। তবে ব্যাংকগুলো জানাচ্ছে খুব শিগগিরই চাকরি আবেদনের ক্ষেত্রে ব্যাংক ড্রাফটের ব্যবস্থা তুলে নেবেন তারা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ শ্রমশক্তি জরিপ 2010 অনুযায়ী বাংলাদেশে মোট বেকারের সংখ্যা 26 লাখ। তবে এই সংখ্যা প্রকৃতপক্ষে 3 কোটির বেশি হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। দেশে শিক্ষিত জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে ব্যাংকিং খাত, কিন্তু ব্যাংকগুলোর নিয়োগ প্রক্রিয়ায় আবেদনপত্রের সাথে চাকরি প্রার্থীদের কাছ থেকে ব্যাংক ড্রাফট চাওয়া হচ্ছে 3 থেকে 400 টাকার। বেকার জীবনে যাকে বাড়তি একটি চাপ বলেই মনে করেন চাকরি প্রার্থীরা। আমরা এখন বেকার আছি, আমরা চাকরি খুঁজছি, চাকরি খোঁজার ফলে দেখা যাচ্ছে তারা আমাদের কাছ থেকে নিয়োগের জন্য, পরীক্ষার জন্য টাকা নিচ্ছে। এটা আমার কাছে টোটালি অনৈতিক মনে হয়। এখন ব্যাংক ড্রাফটগুলো নিচ্ছে বা চাচ্ছে, এই কারণে আমরা যারা বেকার আছি অ্যাপ্লিকেশন করতেও তো প্রবলেম হয়। নিয়োগ প্রক্রিয়ায় কোনো রকম অর্থ না নেওয়ার পরামর্শ দিয়ে 2 বছর আগে একটি সার্কুলার জারি করেছিল বাংলাদেশ ব্যাংক, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের সে পরামর্শ এখনো মানছে না কিছু কিছু ব্যাংক। তবে ব্যাংকগুলো বলছে আগামীতে ব্যাংক ড্রাফটের এই টাকা আদায় না করার চেষ্টা করবে তারা। বাংলাদেশ ব্যাংকের পরামর্শটা ঠিক আছে, আমরা সেটা মনে করি এটা বিবেচনায় নেওয়া উচিত। শুধু কষ্টটা কভার করার জন্য হয়তো আরো কিছু সামান্য নেওয়া যেতে পারে। কমের পর্যায়ে রাখার চেষ্টা করছি। আগামীতে আমরা চেষ্টা করব আমাদের পরিচালনা পর্ষদের সম্মতিক্রমে এই খরচটা পরিহার করার চেষ্টা, এটার নির্বাহ করা আমরা নিজেদের উৎস থেকে নির্বাহ করব। চাকরিতে ব্যাংক ড্রাফট না নেওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পরামর্শ সব ব্যাংকেরই গ্রহণ করা উচিত বলে মত দেন ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা। উমন হারাজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেলারুশ, রাশিয়া এবং কাজাখস্তানের সব ধরনের পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার পেতে যাচ্ছে বাংলাদেশ। বেলারুশের শুল্কমুক্ত সুবিধাটি ঘোষণা করা হবে সোমবার। বাংলাদেশের সফররত বেলারুশের প্রধানমন্ত্রী মিখাইল মিয়াসনোকোভিচের সাথে রাজধানীর সোনারগাঁও হোটেলে সৌজন্য দেখা করার পর সাংবাদিকদের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তিনি বলেন, সোমবার এ সংক্রান্ত একটি চুক্তি ছাড়াও দুদেশের প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয়ে আরও 11টি সমঝোতা স্মারকে এবং চুক্তি সই করবেন। এর মধ্যে রয়েছে কৃষি এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন চুক্তি। গণভবনে চুক্তি সইয়ের পর দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলন করবেন। পূর্ব ইউরোপের দেশ বেলারুশে প্রধানমন্ত্রী বাংলাদেশের 3 দিনের রাষ্ট্রীয় সফর করছেন। তৈরি পোশাক খাতে বিনিয়োগে দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর মধ্যে বাংলাদেশি আমেরিকান ব্যবসায়ীদের কাছে প্রথম পছন্দ বলে জানালো আমেরিকান চেম্বার অফ হংকং। তবে এক্ষেত্রে তাদের অবকাঠামোগত কিছু সমস্যা দূর করার পরামর্শ দিয়েছেন।
গেল অর্থবছর বাংলাদেশের মোট তৈরি পোশাক রপ্তানির 1/4 হয়েছে যুক্তরাষ্ট্রে। পোশাক আমদানি গেল অর্থবছর বাংলাদেশের মোট তৈরি পোশাক রপ্তানির 1/4 হয়েছে যুক্তরাষ্ট্রে। পোশাক আমদানির পরিমাণ বাড়াতে ও এদেশে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে তৈরি পোশাকের বিশ্বখ্যাত কোম্পানিগুলোর একটি প্রতিনিধি দল এখন ঢাকায়। তারই অংশ হিসেবে রোববার বিজিএমইএ নেতাদের সাথে বৈঠক করেন তারা। বৈঠক শেষে প্রতিনিধি দলের প্রধান এমচেম হংকং এর সভাপতি বলেন, বিনিয়োগে বাংলাদেশই তাদের প্রথম পছন্দ। আগামী বছর আমরা আরও কিছু দেশ সফর করব। এর মধ্যে কম্বোডিয়া, ইন্দোনেশিয়া এবং মিয়ানমার রয়েছে। তবে বাংলাদেশ এদিক দিয়ে আমাদের প্রথম পছন্দ, তাই আমরা বাংলাদেশেই প্রথম এসেছি। বিনিয়োগের জন্য দেশের গ্যাস, বিদ্যুৎ ও অবকাঠামো সমস্যা দূর করার তাগিদও দিয়েছে এমচেম। পরে বিজিএমইএ সভাপতি সাংবাদিকদের বলেন, অবকাঠামো সমস্যা দূর করতে হলে সরকারকে এই বিষয়ে নজর দিতে হবে। তবে সরকারের সুদৃষ্টি এখানে নেই বলেও জানান তিনি। বিদ্যুৎ, গ্যাস, অবকাঠামো, স্কিল ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট, এই ব্যাপারে তাদের কনসার্ন। আমরা সেই কনফিডেন্সটা স্কিল ম্যান পাওয়ারের ব্যাপারে দিতে পেরেছি, বাট ইন রিয়েল সেন্স উই গট টু অ্যাক্ট অন দ্যাট ফ্রম দ্য গভর্নমেন্ট সাইড। পোশাক কারখানায় অস্থিরতার কারণে যেন বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত না হয়, সেদিকেও নজর দেওয়া প্রয়োজন বলে জানান তিনি। উমর নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজকের নির্ধারিত বিষয় জাতীয় পার্টিতে আবারও ভাঙন। এই বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম। ইতিমধ্যে আমাদের কাছে আরো কিছু মতামত চলে এসেছে। মমিতা, কি বলছেন দর্শকরা? দর্শকরা এর মধ্যে আরো কিছু মতামত পাঠিয়েছেন। আমির হাসান, এর মধ্যে সর্বানুল অনুভব, তিনি বলছেন যে জাতীয় পার্টির রাজনীতি আসলে জাতীয় মানের নয় এবং দলটির ভাঙনের জন্য তারাই দায়ী বলে মনে করছেন তিনি। এছাড়া মোহাম্মদ বাবু মনে করছেন যে দলটিকে আসলে জনগণের প্রথম আস্থা অর্জন করতে হবে এবং তাদের চাওয়া পূরণ করতে হবে, তাহলেই তাদের সমর্থন পাবে বলে তিনি মনে করেন। এবং আরো তিনি বলছেন যে লাঠি থাকলে ভাঙা পায়ে হাঁটা যায়। আল হাসান, তিনি বলছেন যে জাতীয় পার্টি কখনো জাতীয় রাজনীতিতে খুব শক্তিশালী কোনো ভূমিকা পালন করেনি, তার কাছে এই ভাঙন খুব একটা অস্বাভাবিক মনে হচ্ছে না। আর শিপন চাকমা, সে যেটা বলছে যে এটা হচ্ছে রাজনীতির একটা অংশ, যে রাজনীতিতে ভাঙা গড়া খেলা থাকে, সেটাকে খুব স্বাভাবিকভাবে দেখছে। তবে যেহেতু সামনে দর্শকের ক্ষেত্রে কিন্তু মনে হচ্ছে যে জাতীয় পার্টির ভাঙন যেহেতু আগেও হয়েছে, এই বিষয়টিকে তারা খুব গুরুত্বের সাথে দেখছেন না, ওভাবেই তারা মনে করছেন। সামনে নির্বাচন, তো সেই ক্ষেত্রে এই ভাঙন কতটুকু প্রভাব ফেলে সেটা দেখার অপেক্ষা। তবে ইতিমধ্যে আমাদের সাথে খেলার খবর জানাতে যোগ দিয়েছেন রহমান পেয়ার রহমান। দেখছিলাম যে ওয়েস্ট ইন্ডিজের পেসার রবি রামপাল সে বেশ একটা ভালো হুমকি দিয়েছে বাংলাদেশকে। সে বলছে যে বাংলাদেশকে তাদের পেস বলের অ্যাটাকিং ঠেকাতে বেশ ভোগান্তিতে পড়তে হবে। প্রতিটি সিরিজ শুরু হওয়ার আগে কিন্তু একটা কথার লড়াই শুরু হয়ে যায়। তো ওয়েস্ট ইন্ডিজের পেসার রবি রামপাল তিনি এক ধরনের সতর্ক বার্তায় পৌঁছে দিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রতি এবং তিনি জানিয়ে দিয়েছেন যে এই স্লো উইকেটে, মিরপুরের স্লো উইকেটে কিন্তু গতির ঝড় তুলতে তারা প্রস্তুত। আর বাংলাদেশ দলও কিন্তু সেভাবে নিজেদের প্রস্তুত করে নিচ্ছে। এছাড়াও খেলাধুলায় আরও বেশ কিছু খবর রয়েছে আমার কাছে। নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও থাকছে। টেস্টে 100 উইকেটের দ্বার প্রান্তে সাকিব আল হাসান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ভাঙতে পারেন সাবেক স্পিনার রফিকের রেকর্ড। এবং নেহেরু কাপ ও লাল বাহাদুর শাস্ত্রী হকি টুর্নামেন্টে অংশ নিতে মঙ্গলবার ভারতে যাচ্ছে জাতীয় হকি দল। বিরতির পর ফিরে এলাম আবার। এবারে খেলাধুলার খবর, টাইগার ক্রিকেটের খবর। শেষ সময়ের অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো একটি লড়াইয়ের জন্য নিজেদের তৈরি করে নিচ্ছে টাইগাররা। তবে এর মাঝে একটু বেশি কিছু করার লক্ষ্য আছে কয়েকজনের। প্রায় 1 বছর পর নিজ মাটিতে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। শেষবার পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস এবং 184 রানে, আর দ্বিতীয় টেস্টের হারটা ছিল 7 উইকেটে। এরও আগের টেস্ট রেকর্ড প্রায় এমনই। তবে এবার দলে রয়েছে সাকিব তামিমদের মতো বিশ্বসেরা খেলোয়াড়। এছাড়াও অধিনায়ক মুশফিক নাসিরদের ওপরও আস্থা রাখতে পারে পুরো দল। লম্বা সময় আন্তর্জাতিক কোনো টেস্ট না খেললেও শেষ সময়ে ঘরোয়া ক্রিকেটে নিজেদের ঝালাইয়ের সুযোগ পেয়েছিলেন সবাই। আর যারা নামের আগে অনিয়মিত শব্দটা জুড়েছেন তাদের তো মোটামুটি ঘুম হারাম হয়ে যাবার উপায়। তবে এদের মাঝে হোম সিরিজ নিয়ে বেশ আশাবাদী জাতীয় দলের সাবেক বাঁহাতি ওপেনার শাহরিয়ার নাফিস। সুযোগ পেলে নিজে তো কাজে লাগাবেনই, বাকিদের ওপরও ভরসা আছে তার।
জানালেন ক্যারিবীয় ঝড় সামলানোর প্রস্তুতিতে ঘাটতি দেখছেন না তিনি। সাকিব ছাড়া সবাই 2টা করে ম্যাচ খেলেছে, তো এটা খুব ইম্পর্টেন্ট ছিল টেস্ট সিরিজের আগে 4 ডে ম্যাচ খেলা। তো ম্যাচ প্র্যাকটিসও হয়েছে, প্লাস আমরা সবাই মোটামুটি গত 1-1.5 মাস ধরে ইন্ডিভিজুয়াল ট্রেনিংয়ের উপর ছিল। তো আমার মনে হয় প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। অনেকদিন জাতীয় দলের বাইরে থাকলেও পাকিস্তানের বিপক্ষে খেলেছেন শেষ টেস্টে। সে ম্যাচে প্রথম ইনিংসে 97 করলেও দ্বিতীয় ইনিংসে ফিরেছেন শূন্য হাতেই। তারপরও নিজেকে নিয়ে বেশ আশাবাদী নাফিস। টিমে ইনক্লুডেড হয়ে খুবই হ্যাপি। ডোমেস্টিকে একটা ম্যাচে ব্যাটিং সুযোগ পেয়েছিলাম, ওটা মোটামুটি ভালো হয়েছে, প্লাস আপনার লাস্ট টেস্ট ম্যাচের এক্সপিরিয়েন্সও বেশ ভালো ছিল। তো আমি আশাবাদী, অনুশীলন করছি, পরিশ্রম করছি এবং যদি দলের সুযোগ পাই সেরা খেলাটা খেলার চেষ্টা করব। অনেকদিন পরে দলে ফেরার তালিকায় আরও রয়েছেন নাজিমুদ্দিন ও জুনায়েদ সিদ্দিকীও। সবাই চাইবেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেকে প্রমাণ করার, কিন্তু তার আগে অপেক্ষাটা মূল একাদশে জায়গা পাওয়া। আল আমিন সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্যারিবীয় পেসেই নাকি খেই হারাবে বাংলাদেশ। প্রথম টেস্টের প্রস্তুতির মাঝে এমনটাই জানালেন উইন্ডিজ পেসার রভি রাম্পল। তিনি আরও জানান, স্লো উইকেটেই গতির ঝড় সামলাতে হবে সাকিব তামিমদের। 1 বছরের ব্যবধানে দ্বিতীয়বার বাংলাদেশ সফর করছে ওয়েস্ট ইন্ডিজ। এখানকার উইকেট আর কন্ডিশন বেশ ভালোই চেনা আছে ক্যারিবীয়দের। স্বাগতিক স্পিনারদের সুবিধা দিতে বরাবরই স্লো উইকেটে মনোযোগী থাকে বিসিবি। এবার নতুন আউটফিল্ড আর নতুন উইকেট কেমন হবে তা জানা না থাকলেও উইকেট যে স্লো হবে তা ভালোই জানে সফরকারীরা। স্লো উইকেটেও ভালো করার সামর্থ্য আছে ক্যারিবীয় পেসারদের, তা স্মরণ করিয়ে দিলেন ওয়ার্ল্ডস এমব্রোসদের উত্তরসূরি রভি রাম্পল। আমাদের বেশ কিছু দ্রুতগতির বোলার আছে যারা 90 মাইলের বেশি জোরে বল করতে পারে। আমাদের লক্ষ্য থাকবে ভালো বোলিং করা, আর আমরা সে চেষ্টাই করে যাব। টেস্ট ক্রিকেটে এখনো শর্ট বলে দুর্বলতা কাটেনি বাংলাদেশের ব্যাটসম্যানদের। ক্যারিবীয় পেসের কাছে সেই পরীক্ষা যে আরো কঠিন হবে তারই হুঁশিয়ারি দিলেন রাম্পল। বাংলাদেশ শর্ট বলে তেমন একটা ভালো খেলতে পারে না। আমরা তাদের দুর্বলতা খুঁজে বের করেছি, চেষ্টা করব তাদের দুর্বল দিকগুলোতেই আঘাত করতে। ওরা কতটা উতরাতে পারে তা ওদের উপরই নির্ভর করছে। গত সফরে পেস স্পিন যুগলে বাংলাদেশের ব্যাটসম্যানদের চোখের জল নাকের জল এক করে দিয়েছিল ক্যারিবীয়রা। এবারও নাকি তারই পুনরাবৃত্তি ঘটাবে ক্যারিবীয়রা, এমনটাই জানালেন রভি রাম্পল। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের একমাত্র বোলার হিসেবে টেস্টে 100 উইকেট শিকারী মোহাম্মদ রফিক। মাত্র 4 উইকেট বাকি মোহাম্মদ রফিককে ছুঁতে সাকিব আল হাসানের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেই এই লক্ষ্য পেরিয়ে যাবেন সাকিব, এমনটাই প্রত্যাশা করছেন এক সময়কার সেরা এই স্পিনার। দেশের হয়ে টেস্ট ক্যাপ মাথায় চাপিয়েছেন সেই প্রথম টেস্ট থেকেই। এরপর একে একে খেলেছেন 33টি টেস্ট, ব্যাট হাতে ছুঁয়েছেন 1000 রানের কোটা। ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরিটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদেরই মাটিতে। সেই ক্যারিবিয়ানরা এখন বাংলাদেশে। মোহাম্মদ রফিক মানছেন ধৈর্য ধরে খেলতে পারলে ওদের বিপক্ষে ভালো স্কোর করা অবশ্যই সম্ভব। এই পেশা যে এড়িয়ে যেতে পারবে সেই ভালো ক্রিকেট খেলবে এবং সেই ভালো রেজাল্ট দিবে। আপনি তামিম ব্যাক টু ব্যাক সেঞ্চুরি মারছে, এটা কিন্তু ওয়েল ডান, বাংলাদেশের টিমের জন্য ভালো। কারণ কি ওখানে কনফিডেন্স নিয়ে যদি এখানে ওয়েস্ট ইন্ডিজের সাথে করে দেখা যায় ওই অ্যাপ্লাইটা দিতে পারলেই কিন্তু এনাফ বাংলাদেশের জন্য। সাদা পোশাকে সবচেয়ে সফল ছিলেন বল হাতে। 40.76 এভারেজে শিকার করেছেন পুরোপুরি 100 উইকেট। এক ইনিংসে সর্বোচ্চ নিয়েছেন 6 উইকেট, আর এক ম্যাচে 160 রান খরচায় নিয়েছেন 9 উইকেট। মোহাম্মদ রফিকের এই রেকর্ড ছুঁই করছেন এই মুহূর্তের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 26 ম্যাচে 31.36 এভারেজে নিয়েছেন 96 উইকেট, যার মাঝে এক ইনিংসে সর্বোচ্চ আছে 7 উইকেট, আর এক ম্যাচে নিয়েছেন 9 উইকেট। মোহাম্মদ রফিকের প্রত্যাশা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচেই এই রেকর্ড ছাড়িয়ে যাবেন সাকিব আল হাসান। অনেকটা সময় পড়ে আছে এই তরুণের সামনে। সম্ভব সব জিনিসই, মানুষই কিন্তু অসম্ভবকে সম্ভব করে আর সম্ভবকে অসম্ভব করে, বাট এটা আমাদের মেন জিনিসটা সময় দরকার এবং ধৈর্য দরকার। সাকিব খেলতেছে, বাংলাদেশকে আরও দিবে, আমি চাই যিনি আরও খেলুক এবং আরও উইকেট পাক। কিন্তু যে কোনো প্লেয়ার আপনি কন্টিনিউ থাকলে কিন্তু অটোমেটিক কিন্তু ওর হিস্ট্রি হতেই থাকে। তো কিন্তু রোলিংয়ের ভিতরে আছে, তো অটোমেটিক কিন্তু রোলিংয়ে থাকলে অটোমেটিক যাবে। আমাকে না, দেখা যাচ্ছে অনেক প্লেয়ারকে ছেড়ে যাবে, বাট ওর কিন্তু কন্টিনিউ থাকতে হবে। ব্যাট হাতে জ্বলে ওঠার পাশাপাশি বল হাতেও কি রেকর্ড ভাঙার খেলায় মাতবে টাইগাররা? সবকিছুর উত্তর মিলবে আর কয়েক ঘন্টা পরেই। আমরুল বাপ্পি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে হকির খবর। ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ডে ভালো করতে প্রত্যয়ী বাংলাদেশ জাতীয় দল। প্রস্তুতির অংশ হিসেবে দিল্লিতে অনুষ্ঠেয় নেহরু কাপ ও লাল বাহাদুর শাস্ত্রী হকি টুর্নামেন্টে অংশ নেবে জিমি চয়নরা।
আগস্টে সিঙ্গাপুরে ওয়ার্ল্ড হকি লিগের কোয়ালিফাইংয়ের প্রথম রাউন্ডের খেলায় অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। আগামী বছর ফেব্রুয়ারিতে বিশ্ব হকির দরবারে পৌঁছানোর প্রতিযোগিতায় আবারও শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ডের চ্যালেঞ্জ। আর তাই নিয়মিত অনুশীলনের পাশাপাশি আন্তর্জাতিক ম্যাচ খেলার প্রতিও জোর দিচ্ছেন কোচ, খেলোয়াড় সবাই। সেই উদ্দেশ্যেই মঙ্গলবার ভারতের উদ্দেশ্যে রওনা দিচ্ছে জাতীয় হকি দল। ভারত সফরকে সামনে রেখে গোলরক্ষক জাহিদ হোসেনকে অধিনায়ক করে 22 সদস্যের দল ঘোষণা করা হয়েছে। গেল টুর্নামেন্টের তুলনায় এবারের দল অনেক গোছানো বলে মনে করছেন কোচ মাহবুব হারুন। যেটা এশিয়ান হকি ফেডারেশন কাপ কিংবা ওয়ার্ল্ড হকি লিগ 1 যেই ফরমেশন আমরা খেলেছি, এখানে আমরা একটু অন্য ইসে খেলবো। তারপরেও আমি ওখানে যে দেখবো, কারণ যেটা এশিয়ান হকি ফেডারেশন কাপ কিংবা ওয়ার্ল্ড হকি লিগ 1 যেই ফরমেশন আমরা খেলেছি, এখানে আমরা একটু অন্য ইসে খেলবো। তারপরেও আমি ওখানে যে দেখবো, কারণ আমাদের তো ভিডিও অ্যানালাইসিস নাই, তো ওইখানে যে ওদের ম্যাচ দেখবো, তারপরে আমরা করব যে কিভাবে ওদের সাথে খেলবো, কিভাবে কি ফরমেশন খেলবো। ফিটনেস এবং টেকনিক্যাল বিষয় নিয়ে প্রশ্ন থাকলেও এই সমস্যাগুলি কাটিয়ে উঠছেন বলে জানান দলের অন্যতম স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমি। এখন আমাদের যে প্রস্তুতি, আমাদের যে আগে টিম কম্বিনেশনের খুব গ্যাপ ছিল এবং ফিটনেসের খুব অভাব থাকতো আমাদের মধ্যে। আর আমাদের মেন টার্গেট হলো পেনাল্টি কর্নার। আমরা ওই 1 মাস যাবত আমরা এই 3টার উপরে কাজ করছি, যে আমাদের প্ল্যানিংটা আমরা কিভাবে খেলবো। আর পেনাল্টি কর্নারটা অবশ্যই আমাদেরকে 100% এবং যাতে একটা হলে একটাই যাতে আমরা গোল করতে পারি, ওইটার উপরে আমরা বেশি প্র্যাকটিস করতে চাই, আর ফিটনেসের উপরে। ক্রিকেটের মতো ভালো স্পন্সর পেলে ভবিষ্যতে হকি দলের পারফরম্যান্সেও অনেক পরিবর্তন আসবে বলে মনে করছেন খেলোয়াড় কর্মকর্তারা। রুসমিলা হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আমার কাছে খেলাধুলার খবর। আরো কিছু খবর জানতে চলে যাব মৌমিতার কাছে। এখন পেয়ার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমার কাছে আরো কিছু খবর রয়েছে, জানিয়ে দিচ্ছি। তবে তার আগে একটা বিরতি নেব, ফিরে এসে আরো যা থাকছে। দেশ ছাড়িয়ে বিদেশে ছড়িয়ে পড়ল ময়মনসিংহের মুক্তাগাছার মিষ্টান্ন মন্ডারের সুনাম। জায়গা করে নিল পর্যটকদের আন্তর্জাতিক গাইড আ লোনলি প্ল্যান্ট ট্রাভেল সার্ভাইভাল কিটে। আবার আমন্ত্রণ নয়টার বাংলাদেশে আবারও ফিরছি আপনাদের মতামতে। চলে যাচ্ছি মীর হাসানের কাছে, তারপর ফিরছি আমার কাছে। মীর হাসান, এর মধ্যে আপনার কাছে কি কি মতামত এসেছে? জাতীয় পার্টি ভাঙন নিয়ে মামুন নামের একজন, তিনি খুদে বার্তা পাঠিয়েছেন রংপুর থেকেই। তিনি বলছেন যে জাতীয় পার্টি দলটি হচ্ছে রংপুরের মানুষদেরকে গিনিপিগ ভাবে। তিনি বলছেন যে রংপুরের মানুষ এর জবাব ব্যালটের মাধ্যমে দেবে। শাহনেয়াজ মনে করেন এটা জাতীয় পার্টি ভাঙা চক্রান্ত। তবে আসিফ রায়হান যে কথাটা বলছেন সেটা সবখানে গুরুত্বপূর্ণ। তিনি বলছেন একতা না থাকলে ভাঙন অবধারিত। এদিকে গোলাম মোর্শেদ, তিনি বলছেন যে দলেরই বিশৃঙ্খলায় জাতীয় পার্টি নির্বাচন করা উচিত নয় বলে তিনি মনে করছেন। খুব ছোট্ট করে এবারে আজকে সেরা মতামত জানিয়ে দিয়ে দর্শক, আজকে সেরা মতামত পাচ্ছেন শিপন চাকমা। তিনি বলছেন একুল ভাঙে অকুল গড়ে, এই তো দেশের রাজনীতির খেলা। শিপন চাকমা সহ যারা মতামত পাঠিয়েছে তাদের সবাইকে ধন্যবাদ। এবারে চলে যাচ্ছি পরের খবরে। দেশ জুড়ে ময়মনসিংহের মুক্তাগাছার মন্ডার সুনাম নতুন কোনো খবর নয়। এবার পর্যটকদের জন্য আন্তর্জাতিক গাইড আ লোনলি প্ল্যানেট ট্রাভেল সার্ভাইভাল কিটে জায়গা করে নিল মিষ্টান্নটি। সারা দেশে তো বটেই, মুক্তাগাছা থেকে মন্ডা যাচ্ছে এখন বিদেশেও। মুক্তাগাছার মন্ডা সারা দেশে এক নামে পরিচিত। জিভে দেওয়ার আগেই জল আসলে দোষ দেয়া যাবে না কাউকে। এই মন্ডার কারণেই কিনা ময়মনসিংহ ঘুরতে আসলে মুক্তাগাছার খোঁজ করতে ভোলেন না কেউই। লোকমুখের কাহিনীতে শোনা যায় 1824 সালে ময়মনসিংহের গোপাল পালের তৈরি মিষ্টান্ন খেয়ে তৃপ্ত হন সেখানকার রাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী। পরে গোপাল পালের মন্ডার খ্যাতি ছড়ায় দূর দূরান্তে। মুক্তাগাছার মন্ডা হলো প্রসিদ্ধ জিনিস। এটা আমরা সবসময় আত্মীয় স্বজন, আমরা নিজেরাও খাই, আত্মীয় স্বজনের জন্য আমরা এটা প্রসিদ্ধ, কারণ আমরা নাস্তার ব্যবহার করি। এই মন্ডার খ্যাতি বিদেশেও। পর্যটকদের গাইড এ লোনলি প্ল্যান্ট ট্রাভেল সার্ভাইভাল কিটে এই মন্ডাকে আখ্যায়িত করা হয় ভেরি নাইস ডিলিশিয়াস সুইটমিট হিসেবে। তবে সাম্প্রতিক সময়ে এই মিষ্টান্নের দাম আর মান নিয়ে প্রশ্ন আছে কারো কারো। আগের যে দাম ছিল সে দামের চেয়ে এখন বর্তমান দামটা একটু অনেক বেশি হয়ে গেছে। উৎপাদকদের দাবি, মানের বিষয়ে সন্দেহ থাকার কোনো কারণ নেই। আর কাঁচামালের দাম বৃদ্ধিতে আগের দামে মন্ডা বিক্রি করা তাদের পক্ষে আর সম্ভব নয়। তাদের বিষয়টা যে আগে তো ছিল একদম আগে করে উঠছে, এখন তো বিদেশি করে উঠছে। দুধের কোয়ালিটি এখন খুব একটা সুবিধা পাতলা থাকে, দুধের কোয়ালিটির মধ্যে তারতম্য হয়েছে, যার ফলে এটাই তারতম্য ঘটে আর কি। 1 কেজি মন্ডা কিনতে গুনতে হবে 330 টাকা। তবে অত টাকা না থাকলেও সমস্যা নেই, পকেটে 15 টাকা থাকলেই স্বাদ করে নেওয়া যাবে অসাধারণ এই মিষ্টান্নের।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আমাদের আজকের আয়োজনে। শেষ করব বলিভিয়ার ট্যাটু উৎসবে কিছু ছবি দেখি, তার আগে বিদায় নিচ্ছি আমরা দুজন। প্রথমে আমি মাহমুদা মৌমিতা। দেশ বিদেশের নানান খবর সহ রাত 9টায় বাংলাদেশ নিয়ে কাল আপনাদের সামনে আবারও হাজির হব। আর সব সময় সবশেষ সংবাদ জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।